চাঁদপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন। মডারেটরের দায়িত্ব পালন করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। গণশুনানিতে 44টি অধিদপ্তরের 66টি অভিযোগ শোনা হয় এবং বিভিন্ন অভিযোগের বিষয়ে রায় প্রদান করা হয়। শুনানি শেষে বেশিরভাগ রায় প্রদান করেন দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন। শুনানিতে অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিস বয় সুমন সরকার জয় এবং চাঁদপুর পৌরসভার অভিযোগকারীগণ বিআরডব্লিউটিএ, বিআরটিএ, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন শাখা, জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখা, পরিবেশ অধিদপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ, এলজিইডি, কচুয়া উপজেলা সাচার ইউনিয়ন, চাঁদপুর সদর উপজেলা তর্পচন্ডী ইউনিয়ন, চাঁদপুর পৌরসভার বিভিন্ন কর্মকর্তাদের বিষয়ে অভিযোগ প্রদান করেন। এছাড়াও মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সাব রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। কোনো নিয়োগী অধ্যক্ষ নিজে দিয়ে নিয়োগ লাভ করতে পারেন, এটা ভালো করে জানেন। আমি চাকরি করতে পুরনগর কলেজে নির্বাহী আবুল কালাম ভূঁইয়া টাউন প্ল্যানার সাজ্জাদ হোসেনের সম্পত্তির অনুসন্ধানের বিষয়ে জেলা দুদক কার্যালয়ের উপপরিচালককে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে 2011 সালে বাবুরানি কলেজে অধ্যক্ষ হিসেবে বিজ্ঞপ্তি দিয়েছে। আমি আবেদন করেছি, সেখানে আমি অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেছি। ওখানে কি করেছে না হচ্ছে সেটা আমার জানার বিষয় না, আমার কাছে কোনো অবৈধ। আমি সবাই থাকছে উদাহরণে আপনারা কি বসে আছেন এবং আপনারা লক্ষ্য করবেন যে আপনারা আমি বসে আছি, আমরা এখানে বসে আছি, আমাদের প্রত্যেকের লক্ষ্য এক। আজকে যারা এখানে সব সেবা গ্রহীতা এবং সেবা দাতার পক্ষে যে যারা ছিলেন, তারা এখানে কোনোভাবে আমাদের কারো আত্মীয়, কারো প্রতিবেশী, একই সমাজের লোক, সেখানে আমাদের কারো বিরুদ্ধে, কারো বিপক্ষে কিন্তু আমাদের কোনো বক্তব্য। আমি মনে করি যে আমাদের সচেতনতা সবার আগে দরকার। আর আমি বলেছি যে দুপুরে আমার গণশুনানি হয়, আমার গণশুনানি যত লোকজন আসে সব আসে প্রেসক্রিপশন নিয়ে আর্থিক সাহায্যের জন্য। কিন্তু এই যে আমার অফিসের লোকজনের বিরুদ্ধে অভিযোগ, রেকর্ড রুমে সেবা পায় না, ইলেকশনটা দেরি হচ্ছে, এই অভিযোগ নিয়ে আমার কাছে খুব কম সংখ্যক লোকজন আসে। এটা মাঝে মধ্যে আমার বিরক্ত লাগে। আমি বলে দিই যে যারা সাহায্যের জন্য আসে এদেরকে আমার সাথে দেখা হওয়ার দরকার নেই। এই যে আজকে যে গণশুনানির আয়োজন হলো, এটা কিন্তু শুধু অভিযোগ গ্রহণ নয়, এটা কিন্তু একটা তাৎপর্য রয়েছে। সেটি হচ্ছে যে আমরা জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হবে, জনগণ সকল ক্ষমতা নেই। এই গণশুনানিটি আমি মনে করি যে আমাদের সকল সরকারি দপ্তরে একটি আয়োজনের নির্দেশনা রয়েছে এবং আমাদের অনেক বেশি আয়োজন করে। এখানে আপনারা অনেক সরকারি আমাদের মন্তব্য করা ঠিক হবে না। এটা এই পর্যায়ে আপনারা বিষয়টা আদালত থেকে নিষ্পত্তি হয়ে আসুন, তারপরে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া যাবে।
আপনি পেতেন। এটাই না, এই যে একটা কথা যে আমি একটা রিটে এখনো দিচ্ছি যে আমার এখানে কোনো সমস্যা নাই, কিন্তু তাহলে সরকারি টাকা কিন্তু উত্তোলন করতে আছে। নিয়ম হচ্ছে একদম যখন অভিযুক্ত হবে তাহলে ওই মামলা যতদিন চলবে ততদিন ওই বরখাস্ত করে ওনাকে নিয়োগ করেছে। উনাকে আমার উকিল ওখান থেকে চিঠি পাঠাতে আমি নিয়োগ বন্ধ রাখি, তারপরেও জোর করে নিয়োগ দিয়ে দিয়েছি। এটা কি আপনি কোর্টকে জানিয়েছেন? কোর্টে তো আমি চিঠি দিয়ে দিয়েছি ওনাদেরকে। আপনি কোর্টের নোটিশ দেওয়ার পরেও যে নিয়োগটা হয়েছে সেটা কোর্টকে জানিয়েছেন? হাইকোর্টে যে রিট আছে স্যার, ওই রিটে ওই সরকারি কলেজে জমা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর যে আমাদের কোর্টের আদেশ ভায়োলেট করেছে, জি, আমাদের কন্টিনিউ অপরাধ করেছে, সেটা কোর্টকে জানিয়েছেন? কোর্টে তো জানাইছে স্যার। এখন যে বিষয়টা হাইকোর্টে বিচারাধীন থাকে সেটাকে এখানে সিদ্ধান্ত দেওয়া যায় না, এখন আমার কথা হলো যে উনি যে এই কলেজে এখন ফুটান টাকা অবৈধভাবে টাকা উত্তোলন করছে, সরকারি টাকা উনি নিয়ে গেছে। আমার থেকে আমার পদের ব্যাপারে আমি হাইকোর্টে রিটে ফাইনাল করে দেবো, কিন্তু উত্তোলন করতেছে যে টাকাটা নিয়ে গেছে, আমি যদি অভিযুক্ত হই অথবা অভিযুক্ত না হই তাহলে আমার পদে ডিজিটাল ফর্ম নিয়ে দেওয়া যায় না। আমি যেটা মনে করি যেহেতু আপনার দরখাস্ত নিয়ে কমিউনিকেশন নিয়ে আপনি হাইকোর্টে রিট করেছেন, তার পরিবর্তে ওনাকে নিয়োগ করা হচ্ছে। এই নিত্য অভিযোগের পিছনে একটা লম্বা একটা নাটক আছে স্যার, আমি বলতেছি। অভিযোগ দেওয়া হয়েছে সিসিটিভি টাকা 715 টাকা আমি আত্মসাৎ করছি, ওই যে ব্যাংক ট্রানজাকশন ফর্ম আমার কাছে আছে স্যার। এটা না পাইয়া বোর্ডের তদন্ত করতে, বোর্ড দিয়ে আপনাদের এডিসি জেনারেল তদন্ত করছে, এডিএনএ তদন্ত করছে, পিএনএ সাইবার তদন্ত করছে, কোনো তথ্য না পাইয়া অন্যায়ভাবে টার্গেট করছে। ওই ফলে মামলা করা হাইকোর্টে রিট করছে। এই রিট চলাকালীন অন্যায়ভাবে অমনসরভাবে ওই কলেজে আবার প্রিন্সিপাল পদে যোগদান করে গভর্নমেন্ট টাকা উত্তোলন করতে আছে। মোশাররফ সাহেবের বিরুদ্ধে আরেকটা অভিযোগ, উনি পুরানবাজার কলেজে যখন ইন্টারমিডিয়েট আলোচনা তখন একজন ছিল গুগলের টিচার, পরবর্তীতে 93 সালে ডিগ্রি খোলার সময় আরেকজন টিচার নিয়োগের জায়গায় আরো দুজন নিয়োগ করছে। নিয়োগ করার পরে তৃতীয় ব্যক্তি এসে মোশাররফ, ওই সময় উনি অবৈধভাবে নিয়োগ পাইলে ওনার থেকে সরকারি টাকা উত্তোলন করছে। পরবর্তীতে 1992 সালে করছে এটা, 96 সালে 2006 সালে অডিট হয়েছে। অডিট আসি তাদের বছর টাকা ফেরত দিয়ে গেল, আমার নিয়োগ অবৈধ। তারপরে অবৈধ শিক্ষক আবার ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে আমার এই অবৈধ পোস্টে আবারও হচ্ছে 2001 টাকা উত্তোলন করতে আছে। আমার হাইকোর্টের পেন্ডিং আছে, আমি ঠিক করে রাখছি এই যে অবস্থাটা। এখন আমার অভিযোগ উনি অবৈধ ওখানেও টিচার এবং আমাকেও নিয়ে গেছে, আমাদের এখান থেকে মুক্ত করা হয়েছে। পরবর্তীতে দুইটা মামলা চলমান আছে এটা নিয়ে, একটা হচ্ছে দেওয়ানি বন্টন মোকদ্দমা, আর একটা হচ্ছে যুদ্ধ জেলা আদালতের শব্দের মোকদ্দমা। এই দুটো মোকদ্দমাটা প্রাসঙ্গিকতার কারণে যেহেতু দুটো আদালতে পেন্ডিং, সেক্ষেত্রে আমরা নির্বাহী বিভাগ এখানে কোনো সিদ্ধান্ত দিতে পারবো কিনা এটা একটা চিন্তাধারার ব্যাপার আছে। আর আমি এই ফাইলটা ভালোভাবে স্টাডি করার সময় পাইনি, এই জাস্ট ক্রিটিক্যাল ইস্যু আমার সঙ্গে উপস্থাপন করা হয়েছে, তো আমি দেখবো স্যার যে এটা আসলে বিষয়টা কি। দাবি করছে পাওয়ার ফ্যাক্টরির মধ্যে, সেক্ষেত্রে ব্রিটিশ কথা আছে, বলছে উনি সুপ্রিম কোর্ট এই জায়গাকে নকল করে সুপ্রিম কোর্ট এই পাওয়ার ফ্যাক্টরি আনালিসিস করানো খুব সম্ভবত আমি বুঝতে পারি ওই জায়গায় মোট মালিক হচ্ছে 42 জন এবং 42 জনই ক্ষতিপূরণের জন্য আমাদের কাছে আবেদন করেছে। এই একটা ক্ষতিপূরণের জন্য 42 জন আবেদন করেছে, যেটা ওই জায়গায় এদের আরেকজন আছেন, তাকে ওনাদেরই একজন দর্শক উদ্যোগী পাওয়ার ফ্যাক্টরি করে দিয়েছে, সেও আবার আবেদন করেছে। তা আমরা কিন্তু বারবার মাটি করেছি এবং সর্বশেষ যখন আমার কাছে গিয়েছিলেন তখনও আমাদেরকে বলেছে আপনারা যদি আবশ্যক মূল মালিক তাদের নাম নাকিয়া প্রতিষ্ঠা করেছি। আমরা পরবর্তীতে জানার সাথে সাথে আমরা সাবেক জেলা প্রশাসক মহাদেরকে জানানোর পরে জেলা প্রশাসকের নির্দেশ দেওয়ার পরে আমাদের সকলের যারা যারা মালিক ছিল তাদের নাম পূর্ণ করেছে, কিন্তু পূর্ণ করেছে কিন্তু আমাদের প্রতিনিধি আবার এই চিঠি নিয়ে আবার আমরা জেলা প্রশাসকের জানানোর পরে তারপরে আপনারা চিঠিতে আমাদেরকে সকলের ত্যাগ এবং যে মালিকের দিয়েছে, কিন্তু দেওয়ার পরে আমরা বিগত 5টা বছর ঘুরতেছি, আমাদের আজকে টাকা দিবে, টাকা দিবে, টাকা দিবে, আপনারা আমাদেরকে করা শুনানি করা বিষয়টি অ্যাড্রেস করার জন্য আমরা আলাদা করে শুনছি না যে জেলা পরিষদ সম্পর্কে মোট এই লিস্ট নবায়ন বিষয়ে 3টি অভিযোগ, 3টি বিষয়ে আমাদের উপপরিচালক ইসলামী সরকার তদন্ত করে এটা ব্যবস্থা নেবে।
সরাসরি ব্যাংক ড্রাফটের মাধ্যমে তাদের নিজেদের ধার্য টাকা এবং ভ্যাট টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে গ্রহণ করা হবে। এর বাইরে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদের ব্যবস্থা করা হবে। সঠিক সময় না হওয়ার কারণে জেলা প্রশাসনের যে বিপুল পরিমাণ সম্পত্তি এগুলো নিজের নামে পাড়ায় বেহাল হওয়ার অবস্থা। আমি স্যার 11 মাসের দায়িত্ব গ্রহণ করেছি এবং সকল ধরনের সম্পত্তি এই অবস্থায় আছে, এটা পূর্ণাঙ্গ ডাটাবেস না হওয়া পর্যন্ত এই লিস্ট কার্যক্রম বন্ধ আছে এবং জেলা উন্নয়ন সরকারি কমিটিতে এই বিষয়গুলো প্রায় কিন্তু আপনার বিরুদ্ধে এবং কিন্তু যে ভালো জিনিস না, জেলা পরিষদের এটা কিন্তু খুবই খারাপ দৃষ্টান্ত যে ফর্মের জন্য 500 টাকা পাইলে আমাদের থেকে নামাতে 1000 টাকা, স্ট্যাম্প করার জন্য 2000 টাকা আরও দিতে হবে। এই ধরনের বিষয়গুলো তো আমাদের একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের কিছু পীড়িত করে। তো আপনার সেবার মানতে কীভাবে এখানে নির্বাহী কর্মকর্তা মহোদয় আছে, আপনার দপ্তরে যদি এই অবস্থা হয় তাহলে কীভাবে হবে? এই সেবার মান আপনি কীভাবে উন্নত করবেন? ধন্যবাদ। স্যার আমি স্যার জি স্যার স্যার শেখ মহিউদ্দিন আমি স্যার জি স্যার। নিজের প্রস্তাবনা আছে, মার্কেট করার প্রস্তাবনা আছে, এই জন্য আমাদের লিস্ট দেওয়া হচ্ছে না স্যার, যেটা নবায়ন করা হচ্ছে না স্যার। মার্কেটের প্রস্তাবনা আছে স্যার, এই জন্য নবায়ন দেওয়া হচ্ছে না। ব্যবস্থা গ্রহণ করেছে এই সংক্রান্ত একটা প্রতিবেদন আমাদেরকে দেবেন, আপনাদের জন্য নির্ধারিত সময় 7 দিন। নিকট জনগণ জিম্মি এটি অভিযোগ করেছেন জনাব সাইফুল ইসলাম, উনি অনুপস্থিত আছেন মনে হয়। সাইফুল ইসলাম কি আছেন? এখানে অভিযোগটি আমি একটু পড়ছি। এক উপজেলাতে অন্য উপজেলাতে সিএনজি প্রবেশ করতে দেওয়া হয় না, ফলে এক উপজেলার উপর জেলা শহরে যাতায়াতকারী ব্যক্তিদের ধরা নিয়ে অধিক ব্যয়ের শিকার হচ্ছে। এছাড়াও বাস স্টেশন, লঞ্চ স্টেশনতে স্থানীয় সরকার তথা পৌরসভা কর্তৃক ভাড়া নির্ধারণ করে না দেয় যাত্রী সাধারণ চালক সিন্ডিকেটের কারণে অধিক ভাড়া প্রদানে বাধ্য হচ্ছে। চালকগণের ভাষ্যে জনশ্রুতি রয়েছে এইসব কাজে পুলিশ প্রশাসন ও পৌরসভার যোগ সদস্য রয়েছে। আমাদের আবুল্লাহ ভূঁইয়া প্রধান নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর পৌরসভা মন্ত্রী তাদের সম্পদ সংক্রান্ত বিষয়ে প্রাথমিক তথ্য আছে, আরো সুনির্দিষ্ট তথ্য লাগবে। ঢালাওভাবে যদি কেউ বলে যে তার যে ধানমন্ডিতে একটা বাড়ি আছে, কোনো সুনির্দিষ্ট বাড়ি না, ধানমন্ডি অনেক বড় এলাকা, কিংবা সুনির্দিষ্টভাবে আমাদেরকে অভিযোগ দিতে হবে।
তো আমাদের এখানে যদি সরকারের চাকরি তাদের আমরা অনুরোধ করবো সুনির্দিষ্ট তথ্যাদি সংগ্রহ করে তারপরে জবাব বিতরণের জন্য। ধন্যবাদ। উপস্থিত আছেন মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম উপসহকারী প্রকৌশলী। আমরা আমাদের এখানে অন্তত পরিচালক সরকার চাকরি তাকে আমরা অনুরোধ করবো যে এই কাজ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে এটা জবাব বিতরণ করার জন্য এটা আমরা অনুসন্ধানে ব্যবস্থা করবো। ধন্যবাদ। টাকা টাকা তো রসিদ ছাড়া কেন টাকা আদায় করছে দেখে জানাবেন। ধন্যবাদ। এরপরে একটু সতর্ক করেন করার জন্য আমি বিধিভাবে অনুরোধ করছি। সঠিক তদন্ত করার পর যদি ঠিক আছে টাকা নিয়ে কাজ করছে আপনার লোকজন দিয়ে ওনারা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। পাশের বাড়ির আমার কাকা সম্পর্কে আমি প্রতিনিধি হয়েছি আজকে 3.5 বছর, কখনো আজ পর্যন্ত ওনার কোনো বিষয় নিয়ে একটা সাংবাদিক বৈঠক কোনো কিছু আমি করিনি এখন পর্যন্ত আমার করা হয়নি। আর কাকে আমি কথা দিয়েছি জায়গা কি জায়গা এটাও জানি না, কোনো বিষয় আমার কোনো বিষয় আমি জানি না। আরেকটা প্ল্যান হলো অ্যাকোয়াটিক ভূমি। ওই যে অ্যাকোয়াটিক ভূমি বা ওটার মাঝখানে একটা জায়গা খাল আছে, এই খালের পশ্চিম পাশে যে অংশটা সেটা হলো 5 একর 28 শতাংশ ভূমি। ওই ভূমিটা আমার বাবা নিয়ে তারপরে যে নিলাম দইটা থেকে কুইয়া করেছে আর আমার বাবা থেকে 60% টাকা করে গেছে। উনি হিসাবে নেওয়া পড়ে যায় যে বাকি জায়গাটা আছে ওনারা তার চুল করব এই দায়িত্বটি আমি আমাদের উপপরিচালক দায়িত্ব দিচ্ছি। উনি এই উপজেলা আমাদের তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আর বাকি টাকা উদ্বোধন হয়ে যায় এই মূল্যসম্পদ লোকের কাছে। এইটা 20 কোটি টাকা পাঠিয়ে আছে এই বছরের খরচ। আর এটা হলো 30,000 টাকা বকটা আছে। এটা 30,000 টাকা, এই 30,000 টাকার বকটা বাকিটা একটু জেলে পাই, একটু জেলে নামায় একটু নজরে লেখা ওদের তার বিনিময় সে পাওয়ার আগে 5,000 10,000 টাকা নিয়ে যায়। হয়তো ফিশারি অফিস বা মেম্বার বা তাদের সহযোগী কিছু দ্বারা এর মাধ্যমে ওই জেলেদের কাছ থেকে 10,000 টাকা নিয়ে যদি টাকা দেয় কয়েকদিন পরে সুদালে চাকরিলে একটু বাদ দিলে টাকা দেওয়া। আমি যেটা বলছি তাই তো স্যার
যে কোনো বছরের ক্ষেত্রে আমাদের মৎস্যবিদ্যালয়ে 90 টাকা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। আর আমাদের যে প্রকল্পটা চালু হচ্ছে সেটা হচ্ছে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থা প্রকল্প। এই প্রকল্পে আমরা গরুর বকনা মাছের দিয়ে থাকি স্যার, এবং একজনের মধ্যে ধরা হচ্ছে 30,000 একটা পিপিআর এর যে নিয়ম অনুযায়ী আমরা সাইনবোর্ড ঠিকাদারের মাধ্যমে আমরা ক্রয় কমিটির উপস্থিতিতে আমরা কয়েকবার স্যার আমরা সংসদ সদস্য আপনাদের ছিলেন স্যার, আমাদের দায়িত্বে আমরা বকনা মাছের বিতরণ করেছি। আমরা সরাসরি 90 টাকা দেওয়ার জন্য ব্যবস্থা নাই এবং 50,000 টাকা প্রান্তিক পর্যায়ে জেলেদের জন্য কোনো বরাদ্দ কখনো কোনো ছিল না। এটি প্রকল্প সারা বাংলাদেশে আরেকটি হচ্ছে সরকারিভাবে বরাদ্দকৃত বকনা মাছের পেতে অগ্রিম টাকা প্রদান করতে হয়। আর 3 নম্বর হচ্ছে জেলে তালিকা হাওড়ার সময় জেলেদের টাকা বিনিময় তালিকা অন্তর্ভুক্ত করা হয়। এবং 4 নম্বর হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে ফাইন্যান্সিয়াল ফ্রড করে বিভাগ থেকে কিন্তু 2 উপজেলা চাকরি করা। এই মাহবুব রশিদ এবং ইজাজ মাহমুদ দুজনের বিরুদ্ধে অভিযোগ। মাহবুব রশিদ আপনি বলেন। পুলিশ সুপার ওনাকে আমরা অনুরোধ করবো যে এটা যে প্রতারণার বিষয় আছে, জালিয়াতির বিষয় আছে, এটা আপনাদের তফসিলভুক্ত, এটা আপনারা নিজেরাই ব্যবস্থা নিতে পারেন। আপনারা ব্যবস্থা নিয়ে আমাদেরকে একটা প্রতিবেদন দিবেন। আপনাদের জন্য সময় 7 দিন, এই 7 দিনের মধ্যে কি কার্যক্রম গ্রহণ করবেন সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আমাদেরকে দেবেন। আর এখানে কিছু তার সম্পদ সংক্রান্ত বিষয় আছে দেখা যাচ্ছে, সেই সম্পদ সংক্রান্ত বিষয়ে আমাদের যে এখানে আমাদের জেলা অফিসের উপপরিচালক মহোদয়কে তার সম্পর্কে প্রাথমিক তথ্যাদি সংগ্রহ করে তার কোথায় কোথায় সম্পদ আছে সেই সংক্রান্ত প্রাথমিক তথ্যাদি সংগ্রহ করে আমাদের কাছে একটা প্রতিবেদন দিবেন। কি ধন্যবাদ। মুক্তিযুদ্ধ প্রাক্তন না, মুক্তিযুদ্ধ সফলতার মুক্তিযোদ্ধা। জি অবশ্যই, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আমি তো বুঝতে পারছি সুমন সরকার মুক্তিযুদ্ধের কমপ্লেক্সে আগে কাজ করতে এখন তো কাজ করবে না, সে তো সরকারি কর্মচারী না। জাতীয় সম্পাদক, প্রস্তাবলীর সাংগঠনিক সম্পাদক এবং দুর্নীতি কমিটির সুমন সরকার জয়ে সে এখন আমাদের মুক্তিযুদ্ধ সংসদের অফিস বয়। তার আমরা নবনী জাতীয় 10 বছর কাছে কাজ করেছি। এখন সরকারি নির্বাচন নাই, এখন আমাদের অফিসও নাই, কিন্তু তার অফিসে বসে সে একটা অফিস করেছে এই সুতরাং তারপরে এই বসে বসে তার আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হয়রানি করে তার হয়রানি একটা প্রতিবেদন সর্বজনীন অনুষ্ঠানে প্রতিবেদন আরো হলো বুঝল নয় এই যুগে আরো দিনের এই মুক্তিযোদ্ধা খ্যাত সংস্কৃতি এই পত্রিকায় প্রকাশ হয়েছে অক্টোবরের 7 তারিখ 8 তারিখ। এর ভিতরে সব কিছু লেখা এই সুমন সরকার জয় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে চাকরি করে, কমপ্লেক্সে অফিস বয়। কি করছে আমি সব জানি, আমি পরিবেশ অধিদপ্তরে 1.5 বছর 2.5 বছর টানা যায় এই তথ্য জানি, আমরা মাথা ঢুকে গেছি ভিডিও করতেছি না মাথা। যে কার্যক্রম আছে সেটা যারা মহোদয় এখানে আছেন তার সহযোগিতা নিয়ে সেই কার্যক্রমগুলো আপনারা পরিচালনা করবো। তিনি বলছেন যে যত টাকা আদায় করা হয় সেই টাকাটা সরকারি প্রশাসনে জমা হয়। তো আমরা 2 অর্থ বছরে কত টাকা আপনি মোবাইল কোর্টের মাধ্যমে আদায় হয়েছে এবং কত টাকা সরকারি প্রশাসনে জমা দেওয়া হয়েছে এই সংক্রান্ত একটা প্রতিবেদন আমাদের দুদক কার্যালয়ে আপনার কথা বলুন না, আপনার কথা আমরা শুনেছি, ওনাদের কথা আমরা শুনেছি, এখন আমাদের সিদ্ধান্ত আমাদের অনেক গভীর শুনতে হবে। এখানে আমাদের অনেক বক্তব্য দেওয়ার সুযোগ নাই, আপনাদের তো আমরা বিবেচনা করেছি, সেই জন্য আমরা সিদ্ধান্ত দিচ্ছি। সিদ্ধান্ত হচ্ছে আমাদের একটা পানি ফেলে পুরো ঘটনা কার্যকর পদ্ধতি দিয়ে আসছি
উনি যদি পরবর্তীতে আমাদের কাছে কমপ্লেইন করছে, সেই কমপ্লেইনের প্রেক্ষিতে আমরা আবার ওরা তদন্ত করে আমাদের অঞ্চল কার্যালয়ে এনফোর্সমেন্টের জন্য আমরা পাঠিয়েছি এই 14 মে স্যার। এবং আরেকটু ঘটনা বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা একটা মোবাইল করার সময় আমাদের পরিবেশ অধিদপ্তরে আমাদের বাড়ির পাশে কয়েকটা ইট ভাটা রয়েছে। আমার বাড়ির ঠিক পাশে 3টে ইট ভাটা রয়েছে। এই ইট ভাটাগুলোর জন্য স্যার একাধিকবার আমরা কমপ্লেইন করেছি এবং আমাদের জনগণ কমপ্লেইন, স্কুল কর্তৃপক্ষ কমপ্লেইন করেছে, আমি নিজে করেছি একাধিক। কিন্তু পরিবেশ অধিদপ্তর এই ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তারা অভিযানের নামে ব্যাপক পরিমাণ টাকা, কখনো 2 লাখ, কখনো 1 লাখ জরিমানা বা কখনো পকেট মানি জরিমানা এরকম একাধিকবার করেছে। এবং স্যার আমি আরেকটু বলতে চাই যে আপনাদের অবগত করতে চাই যে চাঁদপুর জেলাতে প্রায় 93টা ইট ভাটা রয়েছে, এর মধ্যে 43টি ছাড়া অবৈধ ওনাদের ভাষ্য। কিন্তু এই 43টা অবৈধ ইট ভাটার মধ্যে প্রতিনিয়ত অভিযোগ এই আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মামলা বসিয়ে কিছু কিছু জায়গা থেকে যখন লক্ষাধিক টাকা জরিমানা করে, পরবর্তীতে ইট ভাটার মালিকরা নিজেরাই বলে যে স্যার আমাদের তো জরিমানা সবগুলো হচ্ছে, তাহলে আমরা নিজেরাই 2 লাখ টাকা করে রেখে দিই, আর চলতে দিই স্যার। এরকম কমপ্লেইন ছিল স্যার। রনি সাহেবের যে অভিযোগ স্যার, আমরা চাঁদপুর জেলায় স্যার আমাদের কাছে প্রথমত স্যার 65টি অবৈধ ইট ভাটা রয়েছে স্যার। আমরা এই অবৈধ ইট ভাটার পর্যায়ক্রমে জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকি স্যার। ভ্রাম্যমাণ আদালতে কত টাকা জরিমানা হবে এটা নির্ধারণ করে, এটা কিন্তু আমার নয় স্যার। এটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় যে আদেশ দেবেন সেটাই ধার্য হবে স্যার। এই যে স্যার আমরা যে মোবাইল কোর্টগুলো করছি স্যার, এই মোবাইল কোর্টগুলো করার পরে আমরা ভাড়াগুলো তাদেরকে বলতে নির্দেশ। উনি একজন কৃষক স্যার, ওনার একাধিক জমি আছে ওখানে, কিন্তু উনি বিভিন্ন দপ্তরে গেছেন স্যার, কিন্তু পরিবেশ অধিদপ্তরে আমি সহ একাধিকবার আসার পর স্যার পরিবেশ অধিদপ্তর আপনার কথা বলেন স্যার। তারা বিভিন্নভাবে হয়রানি করে নিঃশ্বাসের অঞ্চলে পাসবই দেওয়ার সময় তারা টাকা ছাড়া পাসবই ইস্যু করেন না। আমাদের সঞ্চয় হিসেবে মেয়ে আসছে টাকা তাদেরকে নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে যেমন টাকা ফেরত দিতে অথবা অযথা হয়রানি করে থাকে। এটা হচ্ছে আমরা বিরুদ্ধে অভিযোগ তিনি উপস্থিত নেই, তিনি কেন অনুপস্থিত আছে সেটি উনি দুর্নীতি দমন কমিশনকে জানাবেন, এবং যে অভিযোগটি উত্থাপিত হচ্ছে এটি আমার জেলা প্রশাসনের কাছে জেনারেলকে দায়িত্ব দেবো, আর তিনি তদন্ত করে এটি আমার প্রতিবেদন দেবেন, সেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটার আমার আবেদনের রিকোয়েস্ট আপনাকে আমাদের সেবা নিয়ে কিন্তু বলে আমাদের জানাবেন ইনশাআল্লাহ। জি মূলত 13,000 প্রশাসনের কাগজপত্রগুলো ওই অফিসেই জমা হয় এবং ওখান থেকে তারা সেন্টারে টাকা দিতে পারে এবং পর্যায়ক্রমে অনেকেই চাকরি করে। আমার সাথে স্যার এই সকল না না কিন্তু উনি করোনার জন্য সাগরদের যতটুকু টাকা জমা দিয়েছেন, কিন্তু 4-5 মাস হয়রানি করা হচ্ছে, কিন্তু ওনাকে করোনার অর্থ দেওয়া হচ্ছে না। এই বিষয়ে আপনার যিনি অভিযোগ করেছেন তার সাথে কথা বলতে গেলে ব্যবস্থা দিয়ে আমাকে জানাবেন, আমি অভিযোগ করা 2জন উপযোগ আমাকে কোনো ধরনের কাজ হচ্ছে না, মানে এখন অভিষেক ব্যবসা সম্পর্ক নিয়ে একটা তাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না। আমার কর্মস্থ দায়িত্ব তো আপনি নির্বাহী মহাকে জানিয়ে কিন্তু পাই না, সেটা আপনি বলেন। তো ওকে আমি আমার একটু সাবস্টিটিউটের সাথে নিযুক্ত করেছি, টেস্টে ওকে নিয়ে যাওয়া। তো তার সাথে কিছুদিন যাওয়ার পরে সে মানে ও টেস্টটা শুধু বুঝে না মাস্টারের কর্মচারী। পরবর্তীতে আমি আরেকজন সঠিক আরেকজন সাবস্টিটিউট ওকে দায়িত্ব দিয়েছি যে তুমি একটু শিখায় ফিল্ডে যাতায়াত করবো। কিন্তু আমি জানি না যে সে কেন অভিযোগ দিয়েছে আমার কাছে। সে আমি বুঝতে পারিনি, মানে একটা মর্গের সিসি লোন, এই সিসি লোনের জন্য লোনটি 2014 সালে আমাদের যিনি আইনজীবী আছেন আইনজীবী ব্যাংকে ভেড়ে তারপর রেজিস্ট্রি অফিসে বন্ধ ভেড়ার পরে ওনাকে আমাদের ব্যাংক থেকে নিবেদন করা হয়েছে। ওনারা এখানে যে দুটো বন্ধ থেকে 400 জমি, এখানে একই দাগে 800 জমি, ওনারা দুই ভাইয়ের একটা অংশ 400 বন্ধ দিয়ে যিনি অভিযোগ করেছেন ওনার স্বাস্থ্য ভাই
স্যার আমার চাচাতো ভাই তিনি আমাদের অবর্তমানে আমার দ্বারা অবশ্য ভুয়া মর্গেজ তৈরি করে মানে ভুয়া অঙ্গীকারনামা বর্তমানে অঙ্গীকারনামা তৈরি করে তিনি ব্যাংকে মর্গেজ দুজনের নামে যদি একটা মন্তব্যনামা হয় তাহলে উভয় সিগনেচার থাকে তারপরে সাক্ষী জগৎ থাকে কিন্তু এগুলো কিছু শুধুমাত্র আমার পিতাটা ব্যবসা করে এই মানে মন্তব্যনামা দিয়ে ব্যাংকে মর্গেজ দেওয়া হয়েছে যে কারণে আমি খুব সমস্যা করতে যাচ্ছি এলাকার সবাই জিনিসটা জেনেছে যার ফলে এখন মানে আমার বাড়িতে কথা বলার জন্য বিভিন্ন রকম চাপা করতেছে আপনি আমাকে 3 দিনের জানাবেন এই যে অভিযোগ যিনি আছেন তার সাথে আমি কথা বলবো যে আপনার তোমার যেগুলো আছে উনি যেটা আসলে ভয় পাচ্ছেন আমি এই অনুরোধ করে আপনাকে দিতে আপনি 3 দিনের ভিডিও আমাকে জানাবেন এই নতুন নতুন আমার এই পার্টির যে বলা হচ্ছে অবৈধ না এরকম কিছু না আমাদের যে মোটরসাইকেল সিএনজি এবং ডেবিট থেকে 10 টাকা নেওয়া হয় প্রতিবারই নেওয়া হয় যতবার আপনি পার্টিমেন্ট করবে ততবার 10 টাকা নেওয়া হয় এবং সেই টাকাটা স্যার ডিসিতে দেওয়া হয় আমাদের যে ডিসিটা স্যার এই ধরনের ইউনিভার্সিটি এখানে ডেট থাকে স্বাক্ষর থাকে যদি কোনো প্রমাণ থাকে যে ডেটবিহীনভাবে অন্যায়ভাবে চার্জ নিয়েছে স্যার তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব স্যার দুর্নীতি ব্যবহার করছে জিরো টলারেন্স থ্যাংক ইউ আমরা কিন্তু চার্জ কর্তৃপক্ষের ফান্ডে জমা করা হয় না আর টাকা আদায় রসিদের স্বাক্ষর থাকে না এবং পুরাতন না আগে ব্যবহার করা হয় এটি করে যারা সিএনজি হিসেবে চালক আছে তাদের যে হয়রানি করা হচ্ছে সেই বিষয়ে আমি বক্তব্য বলবো আপনার কি বয়সের সমস্যা বয়স কত থেকে কত করতে হবে 10 বছর থেকে বোধ হয় মানে এক গ্লাস পানি খান আচ্ছা নয় বছর আপনার ছেলে কোথায় আছে আইডি বিদেশে গেছে যা এই প্রথম যে পাসপোর্টটা এনেছে স্যার তখন যে আপনার ইয়া জন্মনিবন্ধনটা কি পাসপোর্টটা আগে এটা কঠিন দিনে বিড়ম্ব আমি এই বিড়ম্ব যারা নির্বাচন ভিসা তাদের বয়স সংশোধনের ক্ষেত্রে হলো 3 বছর আর যারা নির্বাচন ভিসা এটা হলো খ ক্যাটাগরি যেটা সর্বোচ্চ লিমিট হলো 5 বছর আর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যিনি আছেন ওনার ক্ষমতা 10 বছর সেই উনি যখন চাকরিতে বসবাস করে আমাদের দেশে যান যেটা গ ক্যাটাগরি আমরা তাকে অবশ্যই স্যার আমরা যেটা চেষ্টা করি যে কোনো সেবা করিটা আমার কাছে যখন আমার দরজা সবসময় খোলা থাকে স্যার এখানে যারা আছে তারা বলতে পারবে আমার দরজা সবসময় সমস্যা করার জন্য আমার ওপেনই থাকে এবং সেটা ইচ্ছা করে চেঞ্জ করতে চায় না মানে ম্যাক্সিমামই করে অল্প কিছু আছে যেটা মানে রাইট আর ওনার যে অভিযোগ বা ওনার যে অভিযোগ ওনারা অভিযোগই স্যার আমার উনি ক্ষেত্রে না তারপর স্যার ওনারা যেহেতু আসছেন এখানে আমি ওনাদের প্রত্যেকটা অভিযোগ স্যার আমার কাছে গেলে আমি ওদেরকে স্যার আমি দেখি স্যার নতুন করে এটা কেন হয়নি এটা স্যার আসলে আমি তো ওই একই বিল্ডিংয়ে থাকি যদি উনি আমার কাছে আসতে হয় এটা সমাধান হয়ে যেত আমি আশা করি এটা কেন এতদিন আপনাকে এসে ইয়ে করেছে আপনাকে ঘুরিয়েছে সেটা আমি অবশ্যই তদন্ত করবো ব্যবস্থা নেব এবং আপনি অবশ্যই আজকে এখান থেকে আমার অফিসে যাবেন আমি আপনার এই যে সমস্যাটা আছে আমি আজকে সমাধান করার ব্যবস্থা করবো অভিযোগ আছে আমাদের যাতে রেডিও কমিটি রয়েছে সেখানে আমরা প্রেরণ করবো সেটা গবেষণা হওয়ার পরে প্রয়োজনীয় মানে আপনি এর জন্য আবেদন করেছেন কতদিন আগে? প্রায় 1 বছর। আপনার ফিঙ্গারপ্রিন্ট লাইনি? জি না। আমাদের আন্দোলনের কথা বড় কথা
কাগজপত্র সব নিয়ে গেছে যে আমার কাছে এগুলো কোনো প্রয়োজন নাই, আপনারা নিয়ে আসলে আপনি এগুলো দিয়ে দেন। আমি সহজ সরল নই, আপনি শুনুন আমাকে বলুন। আপনার থেকে যে কথাটা থেকে ওখানে থেকে আপনার যে টাকা পরিশোধের পরে তাদের সাথে দেখা হয়, দেখা হলে আপনি যখন বলেন আপনার ফিটা দিতে হবে ওনারা বলছে আপনার এই মেয়াদ পূর্ণ হয়েছে, আপনার দলিল এবং রিসিট সবকিছু আমাদেরকে বুঝিয়ে দেন। প্রতিদিন একটা অফিস আছে, কালকে একটা অফিস আছে। আমি কয়েকবার আসছি, আসার পর আমাকে আগামীকাল এইভাবে আমি 3 বছর ধরে করেছি। এখন এরা কেউ থাকবো না, তো কোটি কোটি টাকা নিয়ে গেছে, টাকা ইয়ে গেছে, এরা একটাও থাকবো না। পদ্মা লাইফ একটা কয়েকবার এই ছাত্র আনা হয়েছে, ওনার নাম হলো মোহাম্মদ রসুল আমিন আলী। উনি কয়েকবার আমাদের ছাত্র আছে, আনার ফলে সেকেন্ড বলে আজ না কাল কানা পরশু এইভাবে 2024 সাল 2007 করতে হবে। এবং গত 2 বছর আগে সেক পরিচালনা করবে বলে ঘুরছে ঠিক আছে, কি কি পরিমাণ সম্পদ অর্জন করেছেন ইতিমধ্যে এই বিষয়ে আমাদের জেলা কর্মকর্তারা আছেন, তারা প্রাথমিক তথ্যাদি সংগ্রহ করে আমাদেরকে একটা প্রতিবেদন দিবেন। সেই আলোকে যারা আমাদের সেন্ট্রাল জাবাকে অনুমোদন ক্রমে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। এবং মৎস্য অভিষেক আছে। আপনি বর্তমান চেয়ারম্যান যিনি আছেন সেই ক্যাবিনেটে আছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ বলেছে আপনি যখন চেয়ারম্যান ছিলেন না ওই সময় অভিযোগ সে বিষয়ে একটা বক্তব্য গাজী সাবেক চেয়ারম্যান এখন গাজী ইউনিয়ন পরিষদ আমি 2023 29 ডিসেম্বরের নির্বাচনে পরাজয় হয়েছি। 53 নম্বরে পরাজয় হয়েছি। হওয়া যাওয়ার পরে আমি কোনো চেয়ারম্যানের দায়িত্ব নাই। এখন আমি 4 বছর হয়েছে। এখন মনে হয় যে সিটিটা ভুল হয়েছে, এটা আমার অভিযোগ নয়। এই কথা সেটা আমি জানি না, তবে আমি জানি কিছু কাগজপত্র আমার কাছে আছে স্যার। এটা ওই জায়গায় বর্তমান চেয়ারম্যান আপনি জেলের চাল, বিজেপির চাল কালোবাজারে অবৈধ বিক্রি করেছে। 40 কেজি চাল দেওয়ার কথা থাকলেও জেলেদেরকে আপনি 22 কেজি করে চাল দিয়েছে এবং এর মাধ্যমে আপনি অবৈধভাবে আয় করে নারায়ণগঞ্জের দোকান এবং তিনতলা বিল্ডিং করে সম্পত্তি মালিক হয়েছে। এ বিষয়ে একটা বক্তব্য বলেন। আমি অভিযোগটি কালকে দেখছি, উনি অভিযোগ দিচ্ছে আমাদের কাবিকা নদীতে যে আমাদের বরাদ্দটা আসে, ওই বরাদ্দ বেসিক্যালি আমাদের প্রদেশ সভাপতি থাকে, পাশাপাশি কাজ দেখানোর পর আমাদেরকে অডিট করার পর আমাদেরকে স্যারকে সরকার স্যার দেওয়ার পর তারপর টাকা উঠিয়ে নেয়, প্রকল্প সভাপতি হয়। আপনি একজন শ্রমিকের হিসাবে বিভিন্ন প্রকল্পের শ্রমিকের কাজ করে থাকি, কাবিকা প্রকল্পের কাজ করেছি। কাজ করার প্রকল্পের টাকা আমার নামে নিবন্ধিত সিমে আসে, সেই সিমে প্রাপ্ত টাকা আমি সবসময় পাই না। অভিযোগ যেটি হচ্ছে উনি বিভিন্ন প্রকল্পে সোশ্যাল সেক্টরের বিভিন্ন প্রকল্পে কাজ করেন, ওনার নিজের নামে সিম, সেই সিমে রেজিস্ট্রেশন করা আছে, কিন্তু সেই সিমটি ওনার কাছে নেই। আর সেই সিমটি ইলেকট্রনিক সচিবের জিম্মায় আছে এবং উনি ওনার যে পরিশ্রমের টাকা উনি পান না। ইচ্ছা করছে বলেন সেবা গ্রহীতা আছেন, কিন্তু সেবাদাতা আমাদের অনুপস্থিত আছেন। তো অভিযোগের যে বিষয়টি অনুসন্ধান এবং ভূমিকা আছে, আমার মনে হয় বিষয়টি আমাদের গভীরভাবে একটু পর্যালোচনা করা প্রয়োজন আছে এবং ইউনিয়ন পরিষদকে কাছে বাসীরা যাবে তাদেরকে কাঙ্ক্ষিত সেবা পাবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। সেখানে এই বিষয়টি আমরা কেন্দ্রীয় আমাদের জায়গা বাছাই করে ফেলেছি, প্রধান কার্যালয়, সেখানে আমরা অনুসন্ধান করে দেখব সত্যতা আছে। এবং উনি আজকে অনুপস্থিত হয়েছেন, এত কিছু প্রচার হওয়া সত্ত্বেও আমাকে ফোন করা হয়েছে, অনুরোধ করা সত্ত্বেও তিনি আজকে অনুপস্থিত হয়েছেন, এটা একটা জবাব দাখিল করবেন। আমি অভিযোগকারী আব্দুল মামুন, 1 নং সাতার ইউনিয়ন কচুয়া চাঁদপুরের পক্ষে অভিযোগপত্রটি পাঠ করছি। মনির হোসেন তার মন গড়া বাড়িওয়ালা স্মার্ট কার্ড তৈরি করে 1 নং সাতার ইউনিয়ন কচুয়া চাঁদপুরের প্রায় 1000 গ্রামবাসীর কাছ থেকে স্মার্ট কার্ডের জন্য
200 টাকা করে নেয়। আমি সরকারি সেবা ও তথ্য কেন্দ্র এবং পার্শ্ববর্তী ইউনিয়নে যোগাযোগ করলে এমন কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি মর্মে জানতে পারে। ইউপি চেয়ারম্যান মনির হোসেন এই প্রতারণামূলক প্রকল্প দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগকারী গৃহীত প্রকল্প বিষয়ে সত্যতা যাচাই এবং দূর হতে এ বিষয়ে তদন্ত চায়। ঠিক আছে, একটু প্রতিবেদন এই অভিযোগটা যাচাই বাছাই কমিটিতে প্রেরণ করা হবে পরবর্তী অনুসন্ধানের জন্য। গতবার একবার ওনারা ভর্তি হয়েছে, সম্ভবত সেখানে আপনি পাস করা যায়। দ্বিতীয়বার ওনারা আবার বিজ্ঞাপন চলে গেছে, আবার বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন দিয়ে পরবর্তী সময় ওনারা নিয়োগ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া 5 সদস্য থাকে, সভাপতি, মাদ্রাসা অধিদপ্তরের প্রতিনিধি, মাধ্যমিক শিক্ষা অফিসার, মাদ্রাসার প্রতিনিধি এবং সব কিছু সঠিকভাবে হয়েছে। উনি যা বলছে একটি কথা সত্য না। আর কি বৈজ্ঞানিক যন্ত্র আমি ঠিক এখন পর্যন্ত বুঝলাম না, কখন উনি বৈজ্ঞানিক যন্ত্রের কাগজ নিয়ে আমার কাছে গেছে আমি বলতে পারবো না। এই বিষয়ে আমাদের সবার সচেতন থাকতে হবে যে আপনি বলবেন। জুলাই মাদ্রাসায় যোগদানের পূর্বে ইন্টারভিউ পূর্বে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার আমার কাছ থেকে ঘুষ দাবি করেছেন। আমি ওনার দাবি কিন্তু ঘুষ দিতে পারিনি। আমাদের সভাপতি মহোদয় উনি ব্যবসায়ী মানুষ, উনি ভালো মানুষ, উনি দৃঢ় ছিলেন। বিধায় ইন্টারভিউতে আমি পাস করছি, আমি সেখানে চাকরি পেয়েছি, জয়েন করছি। জয়েন করার পর উনি যখনই আমার প্রতিষ্ঠানে দিতেন, আপনি বিনা পয়সা সুপার দিচ্ছেন, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলতেন। তো আমি বললাম যে আমি একটু আপনি ইন্টারভিউ করেছিলেন, ইন্টারভিউ দিচ্ছেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি জানেন আমি একটু ঘুষ দিয়ে চাকরি নিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি করবো না, করি আমি ঘুষের ইয়ে করি। পরবর্তীতে আমার এমপিওর জন্য আমি অধিদপ্তরে আবেদন করছি। মাধ্যমিক শিক্ষা অফিস হয়ে অধিদপ্তরে এমপিওটা যায়। একবার আবেদন করছি, ওনাকে টাকা দিতে হয়েছে। দ্বিতীয়বার আমার আবেদনটা থেকে অধিদপ্তর থেকে ফেরত আসছে, কাগজের ত্রুটির কারণে দ্বিতীয়বার আবেদন করছে, আবার টাকা দিতে হয়েছে। এরপর বকেয়া 1 মাস রয়ে গেছে আমার, ওটার জন্য টাকা দিতে হয়েছে। আমার একজন এমপিএসসি একজন শিক্ষক পেশার সহকারী কত বছর যাব? আমি এখানে 19 সালে যোগদান করেছি। 19 সালে এর আগে ছিলাম পশ্চিমবঙ্গের এখন আছে সমস্যা। আচ্ছা, এই অভিযোগ প্রধান শিক্ষকের অভিযোগ আসলে কারণ যে অভিযোগ এসেছে এটা সমস্যার সাথে অভিযোগ প্রধান শিক্ষকের আসা। যাই হোক, তবে আমরা আমাদের জেলা প্রশাসনের এডিসি শিক্ষা যিনি আছেন তিনি এই পুরো দেশটি দেখবেন। উনি সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের একটি প্রতিবেদন দেবেন এবং সেই প্রতিবেদন আমাদের সহায়িকা কার্যালয়ে দাখিল করবেন। অভিযোগ স্যার উনিও আসেন। আমি বলি স্যার, আমার কাছে স্যার যে অভিযোগটা আসছিল, আমি উপজেলা শিক্ষা অফিসার তদন্ত দিয়েছি, উনি তদন্ত করে কোনো অভিযোগই স্যার সত্য প্রমাণ পায় না। উনি রিপোর্ট দিয়েছে আমাকে সেভাবে। এরপর আবার ওনারা আমার কাছে অভিযোগ দিয়েছে, আমি সরকারি জেলা প্রাথমিক শিক্ষক তদন্ত করতে দিয়েছি। উনি বিভিন্ন তাৎক্ষণিক কাজে ট্রেনিং ব্যস্ততায় করতে পারেন না, উনি আগামী মাসে আবার করে রিপোর্ট দিলেন। একবার কিন্তু উপজেলা শিক্ষা অফিসার করে কোনো রিপোর্ট পায় না স্যার। নারী শিশুকে নির্যাতন করে মানে উত্তপ্ত করার এবং সরকারি নিজে কাজ না করে আত্মসাৎ করতে। এই বিষয়ে আমি দরখাস্ত দিচ্ছি
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় বড় উনি এরা তদন্ত করার জন্য পুরো শিক্ষা অফিসার মহোদয়কে দিচ্ছে পুরোলা শিক্ষা অফিসার জীবিত জয় পাস বেশি গিটারে সরকারি তদন্ত করে সাক্ষী দিয়েছে প্রতিবেদনের জন্য আমি জেলায় গেছি জেলা শিক্ষা অফিসার আইছি জেলা শিক্ষা অফিসার আমার প্রতিবেদন দেয় না এবং প্রতিবেদন আলোকে প্রথমে আমার পক্ষে আইছে বিপক্ষে গেছে সব বিষয় বললাম মানে আমার প্রতিবেদন দেয় না পুরো ব্যবস্থাই গ্রহণ করে পরীক্ষা 30 তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের কোনো আমার সদরে 172টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে কোনো পরীক্ষা ফি আদায় করা হয় না। এবং আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় স্বাক্ষরিত আমাদের একটা চিঠি আছে এবং আমাদের যে পরীক্ষা রুটিন দেওয়া আছে এখন স্যার আমাকে স্পষ্টভাবে লিখে দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী অনুসারে প্রশ্নপত্র প্রদান করতে হবে। প্রশ্নপত্র প্রদানের উত্তরপত্র খাতা সেটিং করতে হবে। আমি উত্তর ক্ষমতার অপব্যবহার অত্যাচার ও বিরুদ্ধে কানুনীয় আইনানুগ ব্যবস্থা অভিযোগ কি যে প্রান্তিক মূল্যের প্রতি প্রশ্নপত্র তৈরির জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এটি 3 দিন সময় আপনারা 3 দিনের ভিতরে আপনি ভেরিফাই করে যদি কার্ড দিতে পারেন সেটি আমাকে দিবেন, ব্যবস্থা করবেন কার্ড দেওয়ার। যদি ওনার তথ্য অসম্পূর্ণ থাকে এটা আমাকে একটু আবেদনটা দেখতে হবে আর আমাদের কাছে স্পেসিফিক বলেছেন আমি দিতে আমি বলতে পারবো আর আমরা দিতে পারবো আমার কাছে যা হ্যাঁ আমি যদি পজিশন থাকতে রাখা যায় ওনাকে আপনি রাখি ঠিক আছে তো আপনি যদি ভয় পাচ্ছেন সেরকম ভয় পাওয়ার কারণ নেই। এটি যেহেতু আপনার মেয়ে জামাই নামে রেজিস্ট্রি হয়েছে এবং নামজারি যদি না হয়ে থাকে অবশ্যই নামজারি করে নেবেন। যদি নামজারি করা থাকে তাহলে সেই নামজারি না আমার কাছে নামে দিয়েছে ওনারা বলছে যে তোমার যে দিয়েছে আমরা ওনার থেকে নিই তারপর তোমার টাকা দিয়ে দেব। এটা নেওয়ার পর্যন্ত জানে স্যার। তারপর কিভাবে ওনারা অর্ডার করা নিয়ে উনি পাওয়া গেছে পরবর্তীতে যাতে কোনো চাপ পাওয়া না হয় 993 করতে আমি সেই জন্য বুঝতে পেরেছি। আমি আপনার অভিযোগটি বুঝতে পেরেছি কি হচ্ছে এখানে নাসির এবং আপনি বসে পড়বেন বসে পড়বেন। চাচার মাধ্যমে উনি সরকারি চাকরিজীবী উনি ওই জায়গাটা বিক্রি হবে তখন আমি অফিসে অনেক ঝামেলা থেকে রেজিস্ট্রি করবেন না স্যার আমাকে পাশে বসে রেখা পরে স্যারও একটা সময় দিয়েছে তার জন্য যে কাজ করবে তারপর আপনার জায়গায় রেজিস্ট্রি করবো। কিছুক্ষণ পর আমাদের সরাই দিয়ে আমার ওই জায়গাটা স্যার রেজিস্ট্রি করে দিয়েছে। তবে আমি অনুরোধ করবো পরবর্তীতে ওই জায়গাটা কিন্তু পাওয়া হয়েছে পাওয়ার পর সুযোগ তুমি দিচ্ছে পরবর্তীতে যাতে 993 কোনো সম্পদ সিন্ডিকেটেরা যাতে বেচা বিক্রি না করতে পারে স্যালারি রেজিস্ট্রি না করতে পারে না করে সেজন্য আমি অনুরোধ করছি এই বিষয়ে 993 জি সাইডে দেখুন আপনি আমাকে এই প্রতিবেদন আমাকে দিলে আমি আধুনিক তদন্ত কমিশন থেকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। কাগজপত্র মালিকানার ডকুমেন্ট সহ উনি একজন দলিল লিখকের মাধ্যমে একটা দলিল প্রস্তুত করে সেটা আমাদের কাছে দাখিল করেন। আমরা আমাদের স্টেটমেন্ট নিয়ে আমরা দলিলটা রেজিস্ট্রি করি এবং আমাদের রেজিস্ট্রি করার পিছনে আমাদের কিছু আইনগত বিধিবিধান আছে যেটা আমরা মানতে বাধ্য। এর মধ্যে আমাদের রেজিস্ট্রেশন ম্যানুয়ালের 42 ভিত্তিতে আমাদেরকে একটা নির্দেশনা আছে সেটা স্যারদের জন্য আমি পড়ে শুনাই। আমরা বিভিন্ন সময়ে ওনার মা খালাদেরকে বঞ্চিত করে দলিল রেজিস্ট্রি করে দিয়েছেন। এটা অবশ্যই ওনারা ওনাদেরকে বঞ্চিত করেছেন, অপরাধ করেছেন। এখন ওনারা আমার মনে হয় সংশ্লিষ্ট আদালতে মামলা করে এটা প্রতিকার চাইতে পারেন। সমুদ্রের জমি বা বেশি অংশ জমি বিক্রি করেছে যার কারণে ওয়ারিশ যারা ছিলেন তারা বঞ্চিত হয়েছে এবং দলিল বিভিন্ন সময় সম্পাদিত হয়েছে। 95 হয়েছে 13 সালে হয়েছে 18 সালে হয়েছে 616 ফুটিয়া এবং নানা মাঠ পর্চা 1150 ফুটিয়া 1775 দাগে কৃষি কৃষকের জমি 1779 দাগে 25 জমি 492 দাগে 500 জমি 2 মামা নিজ বংশ পরিচয় গোপন করিয়া আমার নানা আধা সিদ্দিক আলী বকুন্দাস আর আমার 2 মামা
বংশ পরিচয় গোপন করিয়া ব্যাপারী নাম ধারণ করিয়া আমার মা খালাদের ভিসা অংশ সহ 1992 সালে পর 4টি দলিল করিয়া ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন কাছে বিক্রি করে দেন, যাতে আমার মা খালারা ওই জমির অংশ হিসাব থেকে বঞ্চিত হয়। দলিল হয়েছে 1992 সালে। 1992 সালে। এরপরে দলিল হয়েছে? হ্যাঁ, জি। তারপরে 1993 সালের 29 তারিখে আমার নানা 4 একর 20% 50 জমি 1258 খতিয়ানে উষা 616 খতিয়ানে 1 একর 77। আমি আপনাকে সাহায্য করি। আমি স্যার ওই আসলে কি ওটা নতুন না একটা পাসপোর্ট করার জন্য অফিসার কর্তৃক নিয়োজিত দালালের মাধ্যমে উনি 8,000 টাকা দিয়েছেন। অনেকদিন পার হয়ে যাওয়ার পরেও উনি এই পাসপোর্ট না হওয়ার কারণে উনি সরকারি অফিসের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর উনি জানালেন যে ওনার দরকারে যে নাম ঠিকানা উল্লেখ করা হয়েছে এটা সব ভুল। অভিযোগকারী এই জায়গায় উল্লেখ করেছেন যে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ওনার সবগুলো ঠিক আছে এবং ওনারা দৃষ্টি আকর্ষণ করেছেন। পাসপোর্টের আবেদনটা আমেরিকার অনুযায়ী করতে হবে। তো কারো যদি আমেরিকার আর পাসপোর্টের মধ্যে কোনো তথ্যে গরমিল থাকে তাহলে কিছু অতিরিক্ত ডকুমেন্ট দিতে হবে। যেমন ওনার সংশ্লিষ্ট যে অভিযোগকারী ওনার অভিযোগের সময় মনে হচ্ছে ওনার হয়তো এমএনপি অনুযায়ী আবেদন করেছেন, কিন্তু পাসপোর্টের সাথে ওনার পূর্ণ নাম, মা বাবার নাম কিংবা বয়স এইগুলো পরিবর্তন আছে। আঞ্চলিক পাসপোর্টের চাকরির ক্ষেত্রে আমাদের পর্যায়ে আমরা জাস্ট যদি নতুন কোনো ধরনের কোনো পরিবর্তন না থাকে কিংবা ছোট ধরনের কোনো পরিবর্তন থাকে সেটা অনুমোদন করতে পারে, কিন্তু যেগুলো এসব পরিবর্তনের জন্য হয় সেগুলো আমাদের অধিদপ্তর থেকে কিছু নির্দেশনা আছে। প্রাথমিক পর্যায়ে আমরা তার এই তথ্যগুলো পুলিশ রিপোর্টে দিই। পুলিশ রিপোর্ট যদি তাদের নতুন এলাকা অনুযায়ী এখন অনলাইনে স্যার আবেদন করা হয়ে গেছে। বিআইটি স্যার কতগুলো স্যার বিআইটি ওয়েবসাইটের মাধ্যমে স্যার সেবা প্রদান করা হয়ে থাকে। আপনি বলেন যে লাইসেন্সের জন্য যে বিষয়টা সেটা নিষ্পত্তি একই নেচারে আপনাদের এই দপ্তরে সেবার মান বৃদ্ধি করার জন্য আপনি আরো ভালো পদক্ষেপ নেবেন আমরা আশা করব। আর এখানে কতদিনে যারা মস্তিষ্ক গাড়ি দিতে আপনার কি অসুবিধা, কতদিনের মধ্যে আপনি দিতে পারবেন এই সেবাটা? আর শুভকালী বিষয়টা সেটা হচ্ছে আমরা নাম পরিবর্তনের জন্য তিনি আবেদন করেছেন, তিনি টাকা জমা দিয়েছেন অ্যাড্রেস পরিবর্তন। উনি গতকালকে আমাদের এখানে এসেছিলেন এবং বলতে আপনি নাম পরিবর্তনের জন্য আবার 15 টাকা জমা দেন, কিন্তু জমা টাকা আমরা কাজ করি। এটা গতকাল আমার সাথে কথা হয়েছে। শুরু করে ড্রাইভিং লাইসেন্স আবেদন করেছেন আর যারা শুভকালী আপনি তাকে ড্রাইভিং লাইসেন্স আবেদন ভুল করেছে ব্যাংক জব দেওয়ার পরে একবার কাজ করছেন আর 7/24 তারিখে উনি ব্যাংকে ড্রাইভিং লাইসেন্স টাকা পানি। এরপরে হ্যাঁ এই দুটি বিষয়ে আপনি একবার প্রথম ভর্তি হয়েছে স্যার আমাদের চাকরি করতে। তো আমি স্যার পরিদর্শন স্যার এখানে আছি আমাদের পরামর্শ সঙ্গে আছে। আজকে অভিযোগটা স্যার উত্থাপন করা হয়েছে আজকে স্যার এটার সুস্পষ্ট বক্তব্য সহকারী পরিচালক এটি মহোদয় দিলেন। তিনি ঈদের পরে জয়েন করুন আমাদের এখানে এবং তিনি আমাকে বলেছেন যে আপনি আজকে হারে ঘুষ আদায় ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স পাস করিয়ে দেওয়ার নাম করে ঘুষ বাবাও যথাক্রমে 1500 টাকা
ও 2500 টাকা করে দিতে হয়। বিয়েতে অভিযোগ করতে হয় কর্মচারী। আমি মুক্তার আহমেদ, সাধারণ সম্পাদক দুর্নীতি প্রতিরোধ কমিটি মতলব দক্ষিণ চাঁদপুর। এবং এই বিষয়ে অভিযোগ উত্থাপন করবেন মোক্তার আহমেদ, সাধারণ সম্পাদক দুর্নীতি প্রতিরোধ কমিটি মতলব দক্ষিণ।